যে উপরিকাঠামোর সংস্কার নিয়ে এত তোড়জোড়, এত আলোচনা, বিতর্ক, কিন্তু রাষ্ট্রের মৌলিক সংস্কারের দিকে কিন্তু কারো নজর নেই। রাজনৈতিক দলগুলোর নেই, সরকারের নেই। কারণ এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল, তাদের আত্মদান ছিল, এবং যদি সংখ্যার দিক থেকে বলুন তাদের সংখ্যাই বেশি, যাদের কোনো দল নেই। কিন্তু তাদের তো এই অভ্যুত্থানের পর তাদের কি ভাগ্যের পরিবর্তন হয়েছে? যে বেকার ছিল, এই আন্দোলনের তো একটা ছিল যে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য মানে কোটা ছিল, মানে বৈষম্য ছিল। বৈষম্যটা কোটার ক্ষেত্রেই যদি ধরি, এখন তো চাকরিই নেই। ওটা তো ছিল যে মেধাবীদের বাদ দিয়ে অমেধাবীদের বা কম মেধাবীদের চাকরি দেওয়ার জন্য কোটা করা হয়েছে, যে কোনো নামেই হোক। কিন্তু সরকার বা রাজনৈতিক দলগুলোকে, আমার তো মনে হয় রাজনৈতিক দলগুলোর সরকারের প্রতি এই চাপটাও দেওয়া উচিত ছিল। গত 10 মাসে সরকার শ্রমিকের ভাগ্য পরিবর্তন, বেকারত্বের অবসান, কৃষকের ভাগ্যের পরিবর্তন, শ্রমজীবী মানুষের কাজ পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশে আমরা রোহিঙ্গা শরণার্থী নিয়ে খুব অবশ্যই এটা উদ্বেগের বিষয়। জলবায়ু পরিবর্তনের নূর হক নূর জানেন যে উপকূলীয় অঞ্চলের কত লাখ লাখ মানুষ ঢাকা শহরে আসছে তাদের সব কিছু হারিয়ে, জীবন জীবিকা, জমি ফসল সব কিছু। সুতরাং এদের কথা কে বলবে? এখন এদের কথা যে সংসদ নির্বাচন হবে, সংসদে আসবেন বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরা, তখন তাহলে সংসদের উপরে ছেড়ে দেওয়া হোক। আর সরকারকে মৌলিক বিষয়ে একমত হতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দ্বিতীয় হচ্ছে যে গণতন্ত্র মানে কিন্তু একসঙ্গে চলা, মত দ্বিমত থাকবে, বিতর্ক থাকবে, আমার মত গৃহীত নাও হতে পারে, কারণ এটা সংখ্যাগরিষ্ঠের। এবং পৃথিবীর সব দেশে যে সংখ্যাগরিষ্ঠরাই সবসময় ভালো সিদ্ধান্ত নেয় তাও নাও হতে পারে, হয় না অনেক ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং গত কয়েক মাসেই যে কাণ্ড করেছে, শুধু যুক্তরাষ্ট্রে না সারা বিশ্বে। আপনি ইসরায়েল ইরান যুদ্ধের কথা বলছিলেন। এই যুদ্ধের পিছনে তো সবচেয়ে মানে কী বলে হঠকারী ভূমিকা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যে 2 সপ্তাহ আলোচনার সময় দিলাম, পরদিনই তিনি হামলার নির্দেশ দিলেন। আবার একদিন পরে বললেন যে আলোচনা, মানে পুরোটা হচ্ছে তার পূর্ব পরিকল্পিত। এবং ইসরায়েলকে রক্ষা, ইসরায়েল এই যুদ্ধে একটা প্রমাণিত হয়েছে যে ইসরায়েল এককভাবে টিকতে পারবে না, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন দরকার। এবং ইরান তার সীমিত সামর্থ্য দিয়ে যে শক্তি দেখিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এই প্রথম মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, মিসাইল নিক্ষেপ হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রকেও সমঝে চলতে হবে ভবিষ্যতে দেশের সংস্কারে। আর যেটা তারপরও স্বস্তির বিষয় যে যুদ্ধটা 3-4 দিনে বা মানে খুবই স্বল্প সময়ে এটি আপাতত যুদ্ধটা বন্ধ হয়েছে। কারণ বন্ধ না হলে জ্বালানির তেলের দাম $70 থেকে $100 উঠে গেছিল। এটি যদি 150-200 বা $150 হয়, বাংলাদেশের মতো প্রায় সম্পূর্ণ আমদানি নির্ভর রাষ্ট্র, নিজস্ব গ্যাস বাদ দিলে। সুতরাং আমার মনে হয় যে এই সরকারের নির্বাচন নেই, এই সরকারের কাছে নির্বাচন চাইতে হবে কেন? এই সরকার তো আসছেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। সুতরাং সরকারের প্রথমেই উচিত ছিল প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে যে যেটি সেনা সমর্থিত সরকার বলছিল যে 2 বছর মেয়াদ, এই 2 বছরের মধ্যে নির্বাচন হবে। এবং তৎকালীন যে প্রধান উপদেষ্টা তিনি বলছিলেন যে 31শে ডিসেম্বরের পর আমি থাকবো না। এখন এই সরকারও বলছে এখন এই যে ডিসেম্বর জুন তারপর এপ্রিল ফেব্রুয়ারি, মানে এক ধরনের ডিলেমা, মানে এক ধরনের দোদুল্যমানতা সরকারের মধ্যে। এবং আমরা যা শুনি
নানা মাধ্যমেই শুনতে পাই যে উপদেষ্টা পরিষদের নির্বাচনের ব্যাপারে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল, মত দ্বিমত ছিল, ঝগড়াঝাটিও হয়েছে নাকি, এবং তাদের আবার কারা বিদেশ থেকে নিয়ন্ত্রণ করে সেসব কথা টথা শোনা যাচ্ছে। এখন মূল কথা হচ্ছে যে একটা সমঝোতায় আসতে হবে এবং তাতে প্রত্যেক দলকেই কিছু ছাড় দিতে হবে। কোনো দল যদি মনে করে যে আমার দাবি না মানলে মানে কী বলে সালিশ মানে তালগাছ আমার, এটা তাহলে অচল মানে অবস্থা। এই ছাড়গুলো কি শুধু রাজনৈতিক দলগুলোই দিবে নাকি সরকার যে এজেন্ডা, সরকার যে এখানে সরকারের কোনো আচ্ছা সরকার যে প্রস্তাব, জি, প্রস্তাবের ক্ষেত্রে সবার অনড় থাকে, সেগুলো রাজনৈতিক দলগুলো কি করবে? ওই প্রস্তাবে অনড় থাকলে তো সরকার কোনোই দরকার ছিল না। সরকার প্রস্তাব দিয়েছে এর ভিত্তিতে নির্বাচন হবে, এর ভিত্তিতে সংস্কার হবে, তোমরা রাজি হলে থাকবে, না হলে থাকবে না। সরকার তো ওই অবস্থা, সরকারের তো ওই অবস্থা থাকার কথা না, নেইও। কারণ এই সরকারটা তো এই রাজনৈতিক দলের গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, মানে রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। সেটি হতে পারে পরস্পর বিরোধী, তাই পরস্পর বিরোধী এখন কেউ ইসলামী শাসনতন্ত্র চায়, আবার কেউ সেকুলার শাসনতন্ত্র চায়, কেউ সমাজতন্ত্র চায়, কেউ পশ্চিমা গণতন্ত্র চায়। এর মধ্যে একটা সমন্বয় করতে হবে। সমন্বয়টা মৌলিক ৭১কে বাদ দিয়ে নয়। এই ৭১-এর বিপরীতে কিন্তু ৪৭ দাঁড় করানোর একটা চেষ্টা আছে। ৭১-এর ধারাবাহিকতা ২৪। আরেকটি বিষয়টি যে সরকারের বক্তব্যের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য হুবহু অনেক সময় মিলে যায়, যেখানে বিএনপি বেশ কিছু বিষয়ে আপত্তি করেছে। আপনি জানেন যে বিএনপি ওইটা আমার মনে হয় যে লন্ডন বৈঠকের পর ওইটা অনেকটা কেটে গেছে। প্রথম দিকে যেটা ছিল, এখন হচ্ছে কি সরকারের অবস্থানটা অনেকটা পেন্ডুলামের মতো, যে চাপ দেয় সেদিকে ঝুঁকে পড়ে। তার মানে কি বৈঠকের আগে একরকম ছিল, বৈঠকের পরে আর তা তো বটেই। এই যে দ্রুত মানে 4 দফা বৈঠক হলো এবং কালকেও বৈঠক হবে, আশা করা যায় 30 তারিখের মধ্যে একটা মোটামুটি সমঝোতা হবে। এটি লন্ডন বৈঠকের ফলাফল। কারণ না হলে তো প্রধানত বিএনপি এবং তার সমমনা দলগুলোর ছিল যে আদৌ এই সরকার নির্বাচন দেবে কিনা, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল, প্রকাশ্যে তারা বলেছেন। এখন এবং সরকারও দেখছে যে অনির্বাচিত সরকার বেশি দিন দেশ চালাতে পারবে না। আপনি দেখুন কিভাবে মব জাস্টিস, মব ভায়োলেন্স হচ্ছে, কিভাবে জনগণ নিরাপত্তাহীনতায় আছে। ধরনের সরকার চাপে আছেন, এটা বলা যায়। যে নামই হোক, এটা তো তত্ত্বাবধায়ক সরকারই, এটা তো কোনো রাজনৈতিক দলের সরকার না, রাজনৈতিক সরকারও না। এখন কথা হচ্ছে যে কিন্তু বৈঠক করতে যে লন্ডন গেল না, এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের কাছ থেকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, না নির্বাচিত যে নতুন সংসদ হবে সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোই আমার মনে হয় যে তারাই এটা বোঝাপড়া করবে বা একটা সিদ্ধান্তে আসা উচিত। আদালতের কথাটা বলছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আদালতে আমরা তো দেখলাম যে এটা নিয়ে রিট হলো যে ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী কেন বাতিল হবে না। পঞ্চদশ সংশোধনী বাতিল হলে অনেকগুলো কিন্তু সমস্যার সমাধান হতো, কারণ পঞ্চদশ সংশোধনীতে অনেক ব্যক্তি গোষ্ঠীর নানা রকম বিষয় ছিল। পরবর্তীকালে সংশয়টা হচ্ছে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়, তাহলে কিন্তু মানুষ এই যে ফ্যাসিবাদ, এই যে স্বৈরাচার এর আমরা যে নিন্দামন্দ করি, মানুষ কিন্তু সেটা ভুলে যাবে যে এই সরকারও তো একটা ভালো নির্বাচন দিতে পারলো না। 3টি নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি, এটা তো বড় ক্ষোভ। কারণ বাংলাদেশে কি বলে একেবারে নিরাপদ গণতন্ত্র, এবার নিরুপদ্রুত গণতন্ত্র, নিরঙ্কুশ গণতন্ত্র দেওয়ার কোনো দৃষ্টান্ত নেই, কিন্তু ভবিষ্যতে আগের চেয়ে ভালো হবে এই আশাটুকু রাখতে চাই। এবং অন্তর্বর্তী সরকারই হচ্ছে তার মানে এই মুহূর্তে অন্তত তার সেটি দেওয়ার মালিক, সেটা দিতে পারবে কিনা সে প্রত্যাশা আমাদেরও, যে পরীক্ষায় তারা পাশ করবে, ভালো একটি নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা আসুক, সেটি সবাই চায়।